স্টুডেন্টস, ওয়েলকাম টু ছায়া স্মার্ট ক্লাস। আমি অঙ্কিতা, আর আজকে আমরা পড়ব ফুলের গঠনগত অংশসমূহ। এবং এটা কোথাকার অংশ বলো তো? এটা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতার অংশবিশেষ। আর আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই ফলো করব ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সটবুক, এবং প্রশ্ন উত্তর, ছবি ও অন্যান্য বিস্তারিত আলোচনার জন্য আমরা অবশ্যই ফলো করব ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বইটি। চলো আজকে স্মার্ট ক্লাসটি তাহলে শুরু করা যাক। ফুলের তৃতীয় স্তবকটি হলো পুংস্তবক। এখানে আমরা চিত্রটি যেটি দেখতে পাচ্ছি সেখানে জবা ফুলের পুংস্তবকগুলি দেখানো হয়েছে। হ্যাঁ, এখানে এটি যে অংশটি রয়েছে এটি জবা ফুলের চতুর্থ স্তবক অর্থাৎ স্ত্রীস্তবকের অংশ। এটির বিষয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা চিত্রের এই অংশটি নিয়ে আলোচনা করছি। দেখো, দলমণ্ডলের ঠিক ভিতরেই অবস্থিত এই স্তবকটি। এটি পরাগরেণু সৃষ্টি করে থাকে। এটিকেই বলা হয় পুংকেশর বা পুংস্তবক। এখানে দেখা যাচ্ছে যে এই ছবিটার দিকে লক্ষ্য করো, প্রতিটি পুংকেশরে দুটি করে অংশ বর্তমান। দেখো, এইখানেও প্রত্যেকটি পুংকেশরে দুটি অংশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। উপর দিকে একটি থলির মতো অংশ, এই অংশটিকে বলা হচ্ছে পরাগধানী, এবং পরাগধানীর ঠিক নিচে এই যে দণ্ডাকার অংশটি আমরা দেখতে পাচ্ছি, এখানেও এই যে লাল বর্ণের যে দণ্ডাকার অংশগুলি দেখা যাচ্ছে, এইগুলিকে বলা হয়ে থাকে পুংদণ্ড। তাহলে একটি পুংকেশর কি দ্বারা গঠিত? একটি থলির মতো পরাগধানী এবং তার নিচে দণ্ডাকার পুংদণ্ড নিয়ে একটি পুংকেশর গঠিত হয়। পুংদণ্ড এবং তার শীর্ষে অবস্থিত থলির মতো পরাগধানী। প্রত্যেকটি পরাগধানী এটি হলুদ বর্ণের কেন বলো তো? প্রত্যেকটি পরাগধানীর ভিতরে অসংখ্য গুঁড়ো গুঁড়ো হলুদ বর্ণের পরাগ গঠিত হয়। এই পরাগগুলির মধ্যেই থাকে পুংজনন কোষ, যা পরবর্তী সময় নিষেকে অংশগ্রহণ করে থাকে। তাহলে পুংস্তবকের প্রধান কাজ কি? পুংস্তবকে পরাগরেণু বা পুংগ্যামেট উৎপন্ন করা হলো পুংস্তবকের প্রধান কাজ, যা পরবর্তী সময় ডিম্বাণুকে নিষিক্ত করে জননে অংশগ্রহণ করে থাকে। ফুলের চতুর্থ স্তবকটি হলো স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র। এটি ফুলের যে তৃতীয় স্তবক অর্থাৎ পুংস্তবকেরও ভিতরের দিকে অবস্থান করে, এবং এটি ডিম্বাণু উৎপাদনে অংশগ্রহণ করে থাকে। তাহলে আমরা কি বলতে পারি? ফুলের পুংস্তবকের ভিতরের দিকে অবস্থিত ডিম্বাণু উৎপাদনকারী ফুলের চতুর্থ স্তবককে আমরা স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্র বলে থাকি। গর্ভকেশর চক্রের প্রতিটি একককে, যে এককগুলি দ্বারা গর্ভকেশর চক্রটি গঠিত হয়, তাদেরকে বলা হয় গর্ভপত্র বা গর্ভকেশর। প্রত্যেকটি গর্ভকেশর তিনটি অংশ দ্বারা গঠিত। কি কি? আমরা এই ছবিটির দিকে লক্ষ্য করি। এই ছবিটিতে দেখো একটি গর্ভপত্র বা একটি গর্ভকেশরের চিহ্নিত অংশ দেখানো রয়েছে। এখানে দেখো এর সবথেকে উপরে যে অংশটি রয়েছে এটিকে আমরা বলে থাকি গর্ভমুণ্ড। ঠিক পাশেই দেখো জবা ফুলের শীর্ষে আমরা যে 5টি অংশ দেখেছিলাম সেটির বর্ধিত চিত্র দেওয়া হয়েছে। এখানে আমরা জবা ফুলের গর্ভমুণ্ডগুলিকে দেখতে পাচ্ছি। গর্ভমুণ্ডের ঠিক নিচে যে নলাকার অংশটি রয়েছে, যে দণ্ডের মতো অংশটি রয়েছে, তাকে আমরা বলি গর্ভদণ্ড। এই যে নলের মতো সমগ্র অংশটি, এটিকেই গর্ভদণ্ড বলা হয়ে থাকে। এবং গর্ভদণ্ডের ঠিক নিচে গোড়ার অংশে দেখো একটি থলির মতো অংশ রয়েছে। এই অংশটি হলো ডিম্বাশয়। এই ডিম্বাশয়ের মধ্যেই থাকে ডিম্বক, যা নিষেকের পরে ফুল যখন ফলে পরিণত হয় তখন এই ডিম্বাশয় কিন্তু ফলে প্রকৃতপক্ষে পরিণত হয়, এবং ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বকগুলি থাকে সেগুলি পরিণত হয় বীজে। তাহলে আমরা স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্রের কাজ কি বলতে পারি? এই ডিম্বকের মধ্যেই যে ডিম্বাণু সৃষ্টি হয়, সেই ডিম্বাণু উৎপাদন করাই হলো স্ত্রীস্তবকের প্রধান কাজ। এই ডিম্বাণুই পরবর্তী সময়
পুংজনন কোষ দ্বারা নিষিক্ত হয় এবং এটি ফুলের বংশ বিস্তারে উদ্ভিদের বংশ বিস্তারে সহায়তা করে থাকে। ফুলের বিভিন্ন গঠনগত অংশগুলো সম্পর্কে তো আমরা জানলাম। এবার ফুল সম্পর্কিত কয়েকটি বিশেষ তথ্য আমরা আলোচনা করে নিই। আমরা আমাদের আলোচনা সূত্রে বহুবার একটি শব্দ ব্যবহার করেছি, সেটি হলো আদর্শ ফুল। এই আদর্শ ফুল কাকে বলে? আদর্শ ফুল আমরা কোন ফুলটিকে বলবো? সেক্ষেত্রে তাতে কি কি শর্ত থাকবে? আদর্শ ফুলের ক্ষেত্রে মঞ্জরীপত্র এবং পুষ্পবৃন্তিকা উপস্থিত থাকতে হবে। আর কি উপস্থিত থাকতে হবে? আর থাকতে হবে ফুলের যে 4টি স্তবক নিয়ে আমরা আলোচনা করলাম, সেই 4টি পুষ্পস্তবকও আদর্শ ফুলে উপস্থিত থাকতে হবে। তাহলে আমরা সংজ্ঞাটি দেখে নিই। মঞ্জরীপত্র ও পুষ্পবৃন্তিকা সহ যে ফুলের পুষ্পাক্ষের ওপর সর্পিলাকারে বা আবর্তাকারে স্ত্রীস্তবক, পুংস্তবক, দলমণ্ডল ও বৃতি ফুলের এই 4টি পুষ্পস্তবক সাজানো থাকে তাকে আমরা আদর্শ ফুল বলে থাকি। একটি আদর্শ ফুলের উদাহরণ হলো আমাদের খুবই পরিচিত জবা ফুল। এবার আমরা যে তথ্যটি জানব ফুল সম্পর্কে সেটি হলো সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুল। নাম থেকেই আমরা বুঝতে পারছি সম্পূর্ণ ফুল কাকে বলতে পারি। যে ধরনের ফুলে 4টি পুষ্পস্তবকই বর্তমান, যেরকম বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, ফুলের এই 4টি স্তবকই যেসব ফুলে উপস্থিত তাদেরকে আমরা বলবো সম্পূর্ণ ফুল। জবা ফুলই দেখো, এর ক্ষেত্রে বৃতিও রয়েছে, দলমণ্ডল রয়েছে, এখানে আমরা পুংকেশর চক্র দেখতে পাচ্ছি এবং শীর্ষে গর্ভকেশরও দেখতে পাচ্ছি। গর্ভকেশর চক্র এবং সমগ্র গর্ভকেশর চক্র আমরা ছবিতে দেখতে পাচ্ছি না, গর্ভমুণ্ড দেখতে পাচ্ছি, কিন্তু সমগ্র গর্ভকেশর চক্র উপস্থিত তো থাকে। তাই জবাকে আমরা বলতে পারি একটি সম্পূর্ণ ফুল। অপরপক্ষে অসম্পূর্ণ ফুল তাহলে কাকে বলবো? যে ফুলের ক্ষেত্রে এই 4টি স্তবকের কোনো একটি বা একাধিক স্তবক অনুপস্থিত থাকবে তাকে আমরা বলতে পারবো অসম্পূর্ণ ফুল। যেরকম কুমড়ো ফুল। কুমড়ো ফুল সাধারণত একলিঙ্গ ফুল হয়, অর্থাৎ একই ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক থাকে না। সেই কারণে কুমড়ো ফুলকেও আমরা অসম্পূর্ণ ফুল বলে থাকি। পরবর্তী তথ্যটি দেখে নেওয়া যাক। এরপরে আমরা দেখব সমাঙ্গ ফুল ও অসমাঙ্গ ফুল কাকে বলে। দেখো, যে ফুলের প্রতিটি স্তবকের পুষ্পপত্রগুলি সমান ও আকার ও আকৃতি বিশিষ্ট হয় তাকে আমরা বলে থাকি সমাঙ্গ ফুল। এবং অপরপক্ষে যদি দেখি, যে ফুলের প্রতিটি স্তবকের যে পুষ্পপত্রগুলি আছে সেগুলির আকার ও আকৃতি পরস্পর ভিন্ন হয় তাকে আমরা অসমাঙ্গ ফুল বলি। যেমন ধরো, আমরা যদি অপরাজিতা ফুলটিকে দেখি, আমরা অপরাজিতা ফুলের গঠন দেখেছি। এক্ষেত্রে এর পাপড়িতেই 3 রকম গঠন বিশিষ্ট পাপড়ি দেখা যায়। একটি এখানে বড় রয়েছে পাপড়ি, যাকে পতাকা বলে। তারপরে 2টি ছোট অংশ আছে যাকে পুক্ষ বলা হয়। তারও ভিতরে, যেটি এই ছবিতে দেখা যাচ্ছে না, আরও ছোট ছোট 2টি পাপড়ি থাকে যাদেরকে আমরা নৌকা বলে থাকি। তাহলে এর একটি যে পুষ্পস্তবক রয়েছে দলমণ্ডল, তার বিভিন্ন পুষ্পপত্রগুলি আলাদা আলাদা আকার ও আকৃতি বিশিষ্ট হচ্ছে। এই ধরনের ফুলকে বলা হয়ে থাকে অসমাঙ্গ ফুল। কিন্তু আমাদের জবা ফুলকেই দেখো, এর প্রত্যেকটি দলমণ্ডলের প্রত্যেকটি দলাংশের পরস্পরের আকৃতি সমান হয়, বৃত্তাংশগুলি পরস্পর একই আকার ও আকৃতির হয়। সেই কারণে, এবং এর বাকি যে 2টি স্তবক রয়েছে অর্থাৎ পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র, এদের প্রতিটি এককের আকার ও আকৃতি সমান হয়। সেই কারণে আমরা জবাকে সমাঙ্গ ফুলের উদাহরণ হিসেবে বলতে পারি। এবার আমরা কি জানব? এবার জেনে নিই এক প্রতিসম, বহু প্রতিসম এবং অপ্রতিসম ফুল কাকে বলা হয়। আচ্ছা, প্রতিসমটা কি, কাকে ডিনোট করে? সাম্যকে ডিনোট করে, তাই তো? দেখো, যে ফুলকে কেন্দ্র বরাবর কেবলমাত্র একটি তলে কাটলে সেটি 2টি সমান অংশে বিভক্ত হয়, সেই ফুলটিকে এক প্রতিসম ফুল বলা হয়। ওই যে নির্দিষ্ট তলে কাটলাম
সেটা ছাড়া ফুলটিকে কিন্তু অপর কোনো তলে এমনভাবে কাটা যায় না, অবশ্যই কেন্দ্র বরাবর কাটতে হবে। অপর কোনো তলে এমনভাবে কেন্দ্র বরাবর তাকে কাটা যায় না যাতে করে সমান দুটি অংশ তাকে বিভক্ত করতে পারি। সেই কারণে এই ধরনের ফুলগুলিকে বলা হয় এক প্রতিসম ফুল। যেরকম বাদর লাঠি ফুলটিকে যদি আমরা দেখি, এটা ক্যাশিয়া ফিস্চুলা, তাই তো? এই ফুলটিকে যদি আমরা দেখি, এটি কিন্তু এক প্রতিসম ফুলের উদাহরণ। আর বহু প্রতিসম ফুল কাকে বলা হয়ে থাকে? যে সমস্ত ফুলকে তার কেন্দ্র বরাবর একাধিক তলে এমনভাবে কাটা সম্ভব যাতে সেটি সমান দুটি অংশে বিভক্ত হতে পারে, তাহলে সেই ধরনের ফুলকে বলা হয় বহু প্রতিসম ফুল। জবা আমাদের বহু প্রতিসম ফুলের একটি উদাহরণ। সেটি ছাড়াও ধূত্র ফুল কিন্তু একটি বহু প্রতিসম ফুল। কিন্তু কিছু কিছু ফুল আমরা দেখতে পাই, যেমন ধরো কলাবতী ফুল, এগুলিকে কেন্দ্র বরাবর উল্লম্বভাবে কোনোভাবেই এমনভাবে কাটা যায় না যাতে তাকে কোনো তলেই এমনভাবে কাটা সম্ভব হয় না যাতে তাকে সমান দুটি অংশে ভাগ করা যেতে পারে। তাহলে এই ধরনের ফুলগুলোকে আমরা অপ্রতিসম ফুল বলে থাকি। আমাদের পরবর্তী তথ্যটি জেনে নেওয়া যাক। আমরা এরপর যে বিষয়ে আলোচনা করব সেটি হলো পুষ্পপুট কি। কিছু কিছু ফুল, ধরো এই রজনীগন্ধা ফুল, এদিকে ছবিটি রয়েছে, রজনীগন্ধা ফুল, একে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, আমরা তো দেখেছি রজনীগন্ধা ফুল খুবই পরিচিত একটি ফুল আমাদের। তোমরা কি এতে আলাদা করে বৃতি বা দলমণ্ডল অংশ দেখতে পাও না? কি দেখি, এর যে দলমণ্ডলে সাদা বর্ণ, এটি কন্টিনিউয়াস হয়ে ধীরে ধীরে সবুজ বর্ণ গ্রহণ করেছে। অর্থাৎ এক্ষেত্রে বৃতি ও দলমণ্ডল মিলিতভাবে একটি স্তবক গঠন করে থাকে। এই স্তবকটিকে বলা হয় পুষ্পপুট বা পেরিয়ান্থ, এবং পুষ্পপুটের প্রতিটি একককে বলা হয়ে থাকে টেপাল। সংজ্ঞাটি দেখে নিই। কোনো কোনো ফুলে বৃতি ও দলমণ্ডল পৃথক পৃথক স্তবকে না থেকে মিলিতভাবে একটি স্তবক গঠন করে, একে পুষ্পপুট বলে। আর কি জানবো? আর জানবো ক্লিব ফুল বা বন্ধা ফুল। ক্লিব ফুল কি জিনিস নাম থেকেই বুঝতে পারছি। যে ফুলে স্ত্রীস্তবক বা পুংস্তবক থাকে না, অনুপস্থিত থাকে, আবার কিছু ক্ষেত্রে থাকতেও পারে কিন্তু এরা নিষ্ক্রিয় হয়, তাকে আমরা ক্লিব ফুল বা বন্ধা ফুল বলে থাকি। ওলের ক্ষেত্রে আমরা ক্লিব ফুল দেখতে পাই। ফুলের গঠনগত অংশসমূহ সম্পর্কিত আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্তই। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং এই সংক্রান্ত আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই ছায়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং আগামী দিনে যে নতুন নতুন ভিডিওগুলি আসতে চলেছে সেগুলির নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে অবশ্য ক্লিক করো।